This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ত্রাসের বাংলাদেশে ফের আক্রান্ত হলেন একজন হিন্দু শিক্ষক। তার অপরাধ, তিনি হিন্দু শিক্ষক এবং তাকে জোর করে তার পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে। এবং এই ঘটনার ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু এক্স হ্যান্ডেলে এমনটাই পোস্ট করেছেন, ত্রাসের বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু শিক্ষক, প্রধান শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয়েছে। ওনার একটাই অপরাধ, তিনি সনাতনী সমাজের প্রতিনিধি, এমনটাই ভিডিও পোস্ট করে দাবি শুভেন্দু অধিকারী। এই ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন নাকি ভোট ব্যাংকের স্বার্থে নীরব থাকবেন, তিনি এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে মন্তব্য শুভেন্দুর। এই ঘটনা নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো নিউজ রুম থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। সুচারু, আবারও একটা নতুন ঘটনা, এবং সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার তো হচ্ছেই, এবং সেখানে প্রধান শিক্ষককে জোর করে ইস্তফা দিতে বাধ্য করা হচ্ছে। একদম তাই। এই যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে এই ঘটনা নতুন নয়। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা যে সব শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, আমরা এর আগে দেখেছি প্রিমিয়ার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে। আবার আমরা দেখেছি তিতুমির কলেজের অধ্যক্ষা একজন সংখ্যালঘু হিন্দু, তাকে বলা হয়েছে তিনি নাকি রয়ের এজেন্ট, ইসকনের সদস্য, তাকে পদত্যাগ করতে হবে। তাকে ঘেরাও 2 দিন করে রাখা হয়েছিল কলেজের মধ্যেই। আবার এই যে দেখতে পাচ্ছি একজন শিক্ষক, চট্টগ্রামের একটি স্কুলের প্রধান শিক্ষক, তাকে বাধ্য করা হলো, চাপের কাছে তিনি নথি স্বীকার করলেন, ইস্তফাও দিলেন। তাকে বাংলাদেশ পুলিশ যখন স্কুল থেকে বের করে নিয়ে যাচ্ছে, এক ছাত্র এসে প্রধান শিক্ষকের মাথায় চাঁটি মারছেন। ফলে এটা কোন সংস্কৃতি, কোন কালচার? বাংলাদেশের শিক্ষার মান কোথায় চলে গেছে? এবং বেছে বেছে সংখ্যালঘু হিন্দুরা যে সমস্ত জায়গায় উচ্চ পদে রয়েছেন, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, কলেজ, মহাবিদ্যালয়, স্কুল, যেখানে যেখানে একেবারে টার্গেট করে আক্রমণ করা হচ্ছে, স্টুডেন্টদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে, এবং কোনো কিছু না বুঝেই তারা যে কি করে ফেলছে তারা জানে না। ঠিক এই ছাত্রটি যেভাবে দেখা গেল, প্রধান শিক্ষক মহাশয় তিনি তার দায়িত্ব চাপের মুখে ছেড়ে দিয়ে ইস্তফা দিয়ে বেরিয়ে যাচ্ছেন, তখন একটি ছোট্ট বাচ্চা ছেলে, দুধের শিশু ছাড়া একে কিছু বলবো না, সে শিক্ষকের মাথায় গিয়ে চাটি মারছে। ফলে এরা আগামী দিনে কি হবে, মানে কিসের কারিগর হবে? আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক নেতাদের বক্তব্য শুনছি, কখনো মাহফুজ আলম, কখনো অনেকে অনেক রকম বক্তব্য। তারা যেমন মুক্তিযুদ্ধের ইতিহাসটা না পড়েই জানায় তাই বলে যাচ্ছে। ফলে এই যদি ছাত্র হয়, প্রধান শিক্ষকের মাথায় চাটি মারা যদি তাদের সংস্কৃতি কালচার হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দিকটাকেই তুলে ধরলেন যে সেখানে সংখ্যালঘু হিন্দুরা থাকবেন না। এটাই বোধহয় ইউনুস ঠিক করে নিয়েছেন, এবং ইউনুসের কানে এইসব বিষয় একেবারেই যাচ্ছে না। আমরা আরও বিস্তারিত জানবো ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে। বাংলাদেশের পরিস্থিতি সেই 5ই আগস্ট থেকে আমরা ব্যাখ্যা করে চলেছি। আমাদের সঙ্গে রয়েছেন এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতদা, প্রধান শিক্ষক তিনি চাপের কাছে নথি স্বীকার করলেন, কেন? তার অপরাধ, তিনি হচ্ছেন একজন সংখ্যালঘু হিন্দু, সনাতনী সমাজের প্রতিনিধি। তিনি বেরিয়ে যাচ্ছেন, পুলিশ কর্ডন করে নিয়ে যাচ্ছে। ছবিটা দেখলে মানে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়, যেটা কোন বাংলাদেশ? মানে একেবারে অশিক্ষার অন্ধকারে চলে গেল এরা। একজন ছাত্র এসে পেছন থেকে, হয়তো 5-6 হবে যা ওর দেখলাম বয়স, মাথায় এসে চাটি মারছেন এবং উল্লাস চলছে সেখানে। কি বলবেন? তুমি লক্ষ্য করে দেখবে যে ছেলেটা মারছে মাথা এবং ঘাড়ের মাঝখানে। এই মাথা আর ঘাড়ের মাঝখানে যে এই যে মারা, হাতে ধরা যাক, যদি অনেক ক্ষেত্রে ব্লগারদের সময় যখন মারে, মুক্তমনাদের মারে, তখন হাতে একটা চাপাতি থাকে। এই চাপাতি এগুলো কাদের? এগুলো স্বাভাবিকভাবে এরা শিবির, ছাত্রদলও হতে পারে, এই দ্বারা প্রভাবিত। বাংলাদেশের ছাত্র সমাজকে আজকে এইভাবে প্রভাবিত করার যে ধারাবাহিক প্রচেষ্টা, সেটাই, এবং এইটার বিরুদ্ধে যে বাবারে বাছাড়ে করে কথা বললেও নিষ্কৃতি নেই, ঠিক করে পড়ালেও নিষ্কৃতি নেই। তার কারণ বলা হবে, যদি সে হিন্দু হয় তাহলে বলা হবে যে হিন্দু মানে সনাতনী সমাজে, তার মানে সে রয়ের এজেন্ট বা হচ্ছে ভারতের দালাল, তাকে সেটাই বলা হবে। এবং এই যে এই ব্যাপারটা যে বারবার চলতে থাকে বাংলাদেশে, এই বাংলাদেশের এই সংস্কৃতিতে এইটা অনেকটাই মজ্জাগত হয়ে গেছে, এবং এটা বাড়ছে। প্রথম হচ্ছে তার অপমান হেনস্থা। দেখো ভালো করে, এই যে ছবিটায় দেখো, মাঝখানে মারলো, হাতে চাপাতি থাকলে কি হতে পারে বুঝেই দেখো। এরকম ঘটনা তো ঘটেছে, বাংলাদেশে অতীতে ঘটেছে। ফলে
এই যে বিদ্বেষ, এই বিদ্বেষ নিয়ে তো একটা দেশ টিকে থাকতে পারে না আজকের পৃথিবীতে। আমি বিদ্বেষ করব, আমি যুদ্ধ পরিস্থিতি তৈরি করব, আমি যুদ্ধের আবহ তৈরি করব, আমি করব। তারপর যখন হচ্ছে সব ইন্ডিয়া সারাক্ষণ এই ভূত দেখা, সারাক্ষণ এই ভূত দেখা, এবং হচ্ছে আমি তো বলবো যে এই ভূত দেখার থেকে যেরকম অনেকে এর থেকে নিষ্কৃতি পেতে রাম নাম জপতে হবে, সেটা আবার যারা বলবেন ইসকন বা যারা হরে কৃষ্ণ হরে রাম, তাদের উপর আক্রমণ হবে। এই যে আক্রমণের সংস্কৃতি এবং তারপরে প্রতি আক্রমণ, আজকের বাংলাদেশ ক্রমশ একটি তাহলে ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে। যে অ্যাচিভমেন্ট বাংলাদেশ অর্জন করেছিল, অ্যাচিভমেন্টটা হয়েছিল সত্যিই তো একটা উদ্ভূত পরিস্থিতি ছিল দেশ ভাগের সময়। কায়েদি আজম জিন্না তিনি যে পাকিস্তান গঠনের ডাক দিয়েছিলেন, এটা একদম তার আগে তো এরকম নানা রকম প্রস্তাব এসেছিল। ক্লিমেন্ট অ্যাটলি তখন ভারতবর্ষের তিনি মন্ত্রী ইংল্যান্ডের, এবং ভাইসরয় হিসাবে মাউন্ট ব্যাটেনকে পাঠিয়েছিলেন। এই যে যখন দেশভাগ, যখন কায়েদি আজম জিন্না তিনি পাকিস্তান প্রশ্নে যে প্রশ্নটা তুলেছিলেন, তারপরে তো ব্রিটিশরা তো প্রথমেই তো এটা মেনে নেয়নি, বলেছিল ইউনাইটেড ইন্ডিয়া ABC, অর্থাৎ মূল ভূখণ্ড A, যেটা আজকের পাকিস্তান সেটা B, এবং যেটা আজকের বাংলাদেশ হয়েছে সেটা C, এইভাবে। কিন্তু সেটা পরবর্তী ক্ষেত্রে মানেনি, এবং যে বিষবৃক্ষ তখন রোপিত হয়েছিল, যে চারাটা হয়েছিল তার মহিরুও হয়েছে। আজ তারা নানা রকম আচার আচরণ করছে, যারা প্রকৃতপক্ষে ধর্মনিরপেক্ষ, যারা সত্যিকারের সেকুলার ইন দ্যাট সেন্স, যারা প্রত্যেক ধর্মকে সম্মান করেন, সম্মানের সঙ্গে জীবন থাকতে চান, তারা আজকে আক্রান্ত হচ্ছে। এবং কখনো কখনো হচ্ছে পাল্টা ভিডিও। বাংলাদেশের ইয়ারা, কত সময় বাংলাদেশের ইয়ারা মানে হচ্ছে এই যারা সংখ্যালঘু, তারা ভালো আছে। কীরকম ভালো আছে? যে বিভিন্ন জায়গায় ধরো পুজোর সময় একটু গিয়ে ইসলামী সঙ্গীত, কেন হবে না? এই যে প্রতি মুহূর্তে তারা নানা রকমভাবে করছে, সিলেবাসটা ছাত্ররাই তৈরি করে দিচ্ছে, স্যারেরা কীভাবে পড়াবেন তারাই। অর্থাৎ যদি অল্প বয়সে, একটা প্রবাদ মনে পড়ে যাচ্ছে, ওটা বলা যাবে না যেহেতু ব্রডকাস্ট একটা আইনের মধ্যে আমরা চলি, তো অল্প বয়সে যা হয় আর কি, তো তারা সমন্বয়ক হয়ে গেছে। সমন্বয়ক হয়ে যাওয়ার পর হচ্ছে তাদের থেকে, ও যদি সমন্বয়ক হয়ে যায়, ও কে ছিল, তা আমি কি, আমি এইখানে ছাত্র, আমি কি কম আছি নাকি? ফলে ও হাত পাকালো, ধরো কেউ প্রধান শিক্ষককে গালে এটা এসে চাটি মেরে গেল, মাথায় একটা তবলা বাজিয়ে গেল, তারপর পেছনে একটা লাথি মারলো, তারপর এই ধরনের উত্তেজক স্লোগান দিল, ভারতকে বলল মামা বাড়ি চলে যা। এই যে সংস্কৃতি গোটা বিশ্ব দেখছে, বারবারই তো বলছি, এবং বিশ্ব দেখে চুপ করে বসে থাকবে না। আমরা মৌসুমী আরও একটা বিষয়ের উপর আলোকপাত করব এই মুহূর্তে, সেটা হচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে এখনও যেটা দেখা যাচ্ছে, এবার নড়াইলে জামাতিরা একটা জঘন্য ঘটনা ঘটালেন। জামাতিরা নড়াইলে একটা জঘন্য ঘটনা ঘটালেন, যে ঘটনা বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করলো, কলঙ্কজনক অধ্যায়। নড়াইলে হিন্দু মহিলাকে জামাতিদের তরফে গণধর্ষণ এবং মুখে বিষ ঢেলে খুন করা হলো। এই মুহূর্তে তপ্ত বাংলাদেশ, এবং যে ছবি, নড়াইলের ছবি আমরা দেখতে পাচ্ছি। কোথায় বাংলাদেশ? যে বাংলাদেশ তার গৌরবের জন্য, যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ, নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন তারা। এবং এর আগে থেকে 5ই আগস্ট থেকে আমরা বলতে শুরু করেছিলাম যে বিচ্ছিন্নতাবাদী শক্তি জামাত, তারা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠছে, বাংলাদেশ তারা নিয়ন্ত্রণ করছেন। আসলে ডক্টর ইউনূস একটা কাঠের পুতুল, তিনি কোনো মন্তব্য করবেন না, কোনো কিছু দেখছেন না, না কুছ দেখে না কুছ শুনে, এই পন্থায় তিনি চলছেন। কিন্তু নড়াইলে যেভাবে ধর্ষণ করা হলো, সনাতনী, আবার সেই সনাতনীদের আক্রমণ, আবার সেই সংখ্যালঘুকে আক্রমণ, গণধর্ষণ করলো এই জামাতি সন্ত্রাসবাদীরা। এবং শুধু তাই নয়, তার মৃত্যুকে নিশ্চিত করার জন্য মুখে বিষ ঢেলে দিল তারা। এই বিষয়টা ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তার কাছে পৌঁছেছে কি? প্রেস সচিব যিনি মাঝে মাঝে বিবৃতি দিচ্ছেন, তার কাছে পৌঁছেছে? উপদেষ্টা মণ্ডলীর আরও সদস্য রয়েছেন, মাহফুজ আলম, তার কাছে পৌঁছেছে যে জামাতিরা এই কাজ করলো এবং গণধর্ষণ করে মুখে বিষ ঢেলে খুন করলো। নড়াইলের এই ঘটনাতে ইতিমধ্যেই গোটা বাংলাদেশ জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে, সনাতনী হিন্দুরা আতঙ্কিত, তারা তাদের মা বোনেদের সম্ভ্রম রক্ষা করতে পারবেন তো? আমরা আবার সুজিতদার কাছে যাব। সুজিতদা, এ কি মানে
জামাতিরা তারা গিয়ে গণধর্ষণ করলো এক মহিলাকে নড়াইলে, এবং শুধু তাই নয়, মুখে বিষ ঢেলে দিয়ে দাঁড়িয়ে তারা দেখলো যখন সেই ছটকাতে ছটকাতে মারা গেল, মৃত্যু নিশ্চিত করলো তারা। মানে এটা কোন কালচার? তালিবানি কালচার? না না, তালিবানি কালচার এইসব মানে আমি মানে এই 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 যে ঘটনা অসভ্য, বর্বর, ইতর, হ্যাঁ আরও যা যা সমস্ত শব্দ এগুলো মানে করা যায়। কী ভাবছে সনাতনী মেয়ে যারা রয়েছে, যারা এই ধরনের সংখ্যা লঘু বা যারা হচ্ছে অন্যের সাথে সৌজন্য বজায় রেখে সমাজে চলতে চায়, এই ডাকাত, দুর্বৃত্ত, নোংরা, জাবাজ, ইতর, বর্বর এই সমস্ত যারা করে বেড়াচ্ছে, একদিন তাদের যে কি পরিণতি অপেক্ষা করছে, আমি শুধু সেই ঘটনাটা, বলে না বাংলা একটা প্রবাদ আছে, চোরা না শোনে ধর্মের কাহিনী। যেগুলো চোর, বাটপার, এগুলো কোনোদিন ধর্মের কাহিনী শুনবে না, কোনো ধর্মই সেগুলো মানে না। ইসলাম মানবে না, সনাতনী ধর্ম সংস্কৃতির ব্যাপারে বিন্দুমাত্র কোনো সৌজন্য আবেগ দেখাবে না। তারপর হচ্ছে বৌদ্ধ সংস্কৃতি মানবে না, জৈন সংস্কৃতি মানবে না, খ্রিস্টানিটিকে অবদমন করবে, ইহুদিদের উপর এক উগ্র বিদ্বেষ, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে, এবং যারা সবার প্রতি সঙ্গে নিয়ে চলতে পারে সেই সেকুলার যারা, ধর্মনিরপেক্ষ যারা, তাদের প্রতি বর্বরতা করবে। এরকম দলবদ্ধ হয়ে বাংলাদেশের মহিলাদের, আমি তো বলবো বাংলাদেশের অন্য যারা মহিলারা রয়েছে, অনেককে তো মাথায় ফেট্টি বেঁধে নানা রকম করতে দেখেছি, অনেককে তো দেখেছিলাম শাহবাগের সময় কত বৈপ্লবিক যুক্তি, অনেক বামপন্থী মহিলা নাকি সেখানে করে, তারা কি ঢাকা, ধানমন্ডি আর হচ্ছে সাভার আর হচ্ছে ওই চিত্রকলা, রবীন্দ্রসঙ্গীত এই সমস্ত নিয়ে থাকে। কেন এই সমস্ত দরিদ্র সাধারণ এই সমস্ত মহিলাদের ইজ্জত রাখার জন্য তারা এগিয়ে আসছে না? আমি তাদেরকেও আজকে বলবো যে তারা হয়ে গেছে এরকমভাবে যদি সমষ্টিগতভাবে তারা না প্রতিবাদ করে, শুধু চিন্ময় কৃষ্ণ দাসকে দিয়ে যেটা শুরু হয়েছিল এবং যে ধারাবাহিকতা তারা দেখিয়েছে, আজকে সেই ধারাবাহিকতা আজকে কোন পর্যায়ে এসে, তোমার পেটে যখন টান পড়ছে, তোমার কাছে খাদ্য দরকার, তুমি এই সমস্ত নোংরামিগুলো মানে করছো। আমি আবারও এটা রিপিট করছি, এই ধরনের অসভ্যতা, বর্বরতা, এই যে জিনিসগুলো করছে আজকে সভ্য সমাজ, আধুনিক সমাজ এবং গণতন্ত্রপ্রিয় সমাজের কাছে একটা অভিশাপ হিসাবে এটা নেমে এসেছে। এটার বিরুদ্ধে নিঃসন্দেহে শুধু সনাতনী বলবো না, এর সাথে সনাতনী যারা প্রকৃত ধর্মনিরপেক্ষ, যারা যদি বলে থাকে মিনিমাম যদি বামপন্থা থেকে থাকে, আমি জানি না ওখানে 50টা নাকি বামপন্থী দল রয়েছে, সিপিবি সহ জাসদ, বাসদ, কাসদ, মাসদ, কত রকম দল আছে, তাদের ছাত্র সংগঠনগুলো নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে প্রকাশ্য দিবালোকে গোটা ঘটনাটা জামাত ঘটালো, এবং এখানে কি প্রেস সচিব শফিকুল ইসলাম, যিনি কিনা ওখানকার খুব মানে একদম সজ্জন ব্যক্তি, মাঝে মধ্যেই বিবৃতি দেন, তিনি আজ থেকে 32 দিন আগে বললেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা একদম সুরক্ষিত, এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়, ভারতবর্ষ যা দেখাচ্ছে অপপ্রচার করছে, ভারতীয় মিডিয়া নিয়ে অনেক কথা হয়েছে। এবার তো তাদের দেশেরই সংবাদ মাধ্যম এই ভিডিও ভাইরাল করে দিচ্ছে, মানে লজ্জা। মানে কখনো মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা, আবার কখনো একজন মানে সনাতনী সমাজের হিন্দু এক মেয়ে, তাকে নারী, তাকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে গণধর্ষণ এবং মুখে বিষ ঢেলে দেখছে যে মৃত্যু তার মানে নিশ্চিত হয়েছে কিনা, তবে তারা সেই এলাকা ছাড়লো। চট্টগ্রাম, রংপুরের হাজার হাজার সংখ্যালঘু হিন্দুদের কি হবে সুজিতদা? দেখো, চট্টগ্রামের যে ইতিহাস, ওটা মাস্টারদা সূর্য সেনের ইতিহাস, প্রীতিলতা ওয়েদ্যদের ইতিহাস, যে অ্যাকশন প্রীতিলতা ওয়েদ্যদার নামেই ছিল গোটা ইতিহাস এবং বিশ্ব ইতিহাস সেটাকে কুর্নিশ করে ইউরোপিয়ান ক্লাবে ঢুকে গেছিল। সুতরাং যে সংস্কৃতি ইতিহাস আছে, প্রকাশ্য দিবালোকে এই ধরনের ঘটনাগুলোর মধ্যে দিয়ে স্পষ্ট বার্তা দিতে চাইছে, অনেকগুলো বার্তা এর মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই বার্তাগুলো বিলক্ষণ। ডক্টর ইউনূস, আর কেউ বুঝুক বা না বুঝুক, ডক্টর ইউনূস খুব ভালো বোঝেন। তিনি হচ্ছেন একেবারে পাকা ঝুনো ব্যক্তিত্ব, যাকে বলে পেকে ঝুনো হয়ে যাওয়া ব্যক্তি। আর তার পাশে তুমি যে প্রেস সচিবের কথা বলছিলাম, বেশ মিষ্টি মিষ্টি কথা বলেন, তিনি বলবেন ওটা জমি বিবাদ ছিল, পুরনো ঘটনা, এটাকে আপনারা না বড় বড় দেখাচ্ছেন, এগুলো ডিসইনফরমেশন, এগুলো কোনো ব্যাপার না, আমরা দেখছি ভারত। তারপরে এই হচ্ছে তাদের প্রেস সচিবের বক্তব্য, একটা বলিষ্ঠতা, যে বলিষ্ঠতা বাঙালি হলেও আসতে পারে। বাঙালির এই ধরনের বলিষ্ঠ ব্যক্তিত্ব আমরা প্রত্যেকেই সচক্ষে জীবনে দেখেছি। কেউ ইসলামিক হতে পারেন, হতেই পারেন,
যে তিনি ইসলামিক সংস্কৃতির মধ্যে একটা সজ্জনতা বজায় রাখেন। আমি তো মনে করি প্রকৃত ইসলামকে যে ফলো করবে সে কখনো এই ধরনের প্রকাশ্য দিবালোকে এই ধরনের ঘটনা ঘটিয়ে সে বার্তা দিতে যে চাইছে সে বার্তা পরিষ্কার। এ বার্তা বাংলাদেশে 7.93% হিন্দু সমাজকে তারা এক জায়গায় রাখতে দিতে যায় না। তারা শিখলো না যে কিভাবে এই বিশ্ব হচ্ছে প্রাকৃতিক এবং বিভিন্ন মনুষ্য সমাজের বিভিন্ন ভাষা, ধর্ম, জাতি, তার সংমিশ্রণে বিভিন্ন বর্ণ, সেই নিয়ে গোটা পৃথিবী তৈরি হয়েছে। এই অপদার্থগুলো এই 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 যারা এই ধরনের বর্বরতা, হিংস্রতা ছড়ায়, তারা এগুলো শিখলো না। এটা দুর্ভাগ্য। একজনের প্রাণ নিয়ে ওই রকম নৃশংস নিষ্ঠুরতার মধ্যে দিয়ে গেলে এটাতে অন্তত যে সনাতনী হিন্দু সমাজকে বার্তা দিতে চাইছে যারা, যে তোমরা এই বাংলাদেশ ছেড়ে চলে যাও, এই বাংলাদেশকে তোমাদের নিজের বলে মনে করো না, আর যদি তোমরা থেকে যাও তাহলে এরকম পরিস্থিতিকে মোকাবিলা করে থাকতে হবে। আমি তো বলবো যে এই ধরনের পরিস্থিতিকে মোকাবিলা করে থাকতে গেলে যেভাবে মাস্টারদা সূর্য সেন বা প্রীতিলতা ওয়েদ্দেদার বা বাংলাদেশের চট্টগ্রাম বা রংপুরের ঐতিহ্য, তোমাকে জাস্ট 10 সেকেন্ডে মনে করিয়ে দিতে চাই, এই রংপুর শ্রীহট্টে ইংরেজ আমলে কিন্তু অতীতে এবং তেভাগা আন্দোলনের ছায়া কিন্তু সেখানে পড়েছিল। আমি আবারও বলছি, সেখানকার বাংলাদেশের যারা বামপন্থী রয়েছে তাদের ইতিহাস আমাদের জানা, যেখানে সিরাজ সিকদারের মতো ব্যক্তিত্বরা জন্মেছে, যেখানে যে 52 ভাষা আন্দোলন যেটা হয়েছে গোটা পৃথিবীকে পথ দেখিয়েছে, জাপল সার্ত্রের সেই ছাত্র আন্দোলন, সারবান বিশ্ববিদ্যালয় যেরকম পথ দেখিয়েছিল গোটা ইউরোপকে, 52 ভাষা আন্দোলনের সেই সব সংস্কৃতিকে বেরিয়ে আসুন, ন্যাকামো ছাড়ুন, এরকম চক্ষু লজ্জাকে ফিরিয়ে নিয়ে আসুন কোনো জায়গায়। তার কারণ নারীর লজ্জা সম্ভ্রম আজ বিবস্ত্র করে যারা করছে তারা মানবতার শত্রু। একেবারেই আমরা শুনছিলাম সুজিতদার কথা, এবং মানবতার শত্রুরা এই কাজ করছেন। জামাতি এই যে সন্ত্রাসবাদীরা যে কাজ, জঘন্য কাজ তারা ঘটালেন, গোটা বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি একেবারে বেগতিক, এবং সেই পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা ঘটনা, যে ঘটনা অবাক করে দেয়। এবং সংখ্যালঘু হিন্দুরা সেই 5ই আগস্ট থেকে কোণঠাসা, এখনও সেই অন্যায় অত্যাচার চলছে, তবু কোনোভাবেই কোনো আক্ষেপ, কোনো বিবৃতি, কোনো ব্যবস্থা নিচ্ছেন না ডক্টর ইউনূস। সুচারু, এই বিষয়ে আর একটা কথা বলবো, সংখ্যালঘু হিন্দুদের প্রসঙ্গ যেমন আসছে, বড়দিনের সেই ঘটনার কথা আমরা কি করে ভুলে যাই, যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের বাড়িঘর কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল যখন তারা প্রার্থনা করছিল সেই মুহূর্তে। সুতরাং যে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কিন্তু একেবারেই নিরাপদে নয় বাংলাদেশে। একদমই তাই, একেবারেই সংখ্যালঘু হিন্দু মানে সেখানে শুধু সংখ্যালঘু হিন্দু তো নয়, খ্রিস্টান, বৌদ্ধ সকলে রয়েছে, সনাতনী জাগরণ জোট সেখানে রয়েছে, যার নেতা এই মুহূর্তে জেলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ফলে এই মুহূর্তে বাংলাদেশে সংখ্যালঘুরা একেবারেই নিরাপদ নয়, সেই ছবি বারবার তার প্রমাণ দিচ্ছে। এবং এটা প্রমাণ দিয়ে জামাতিরা বোধহয় নিজেদেরকে জাহির করতে চাইছে যে থাকলে আমাদের সাথে কোনোভাবেই সংখ্যালঘুরা থাকতে পারবেন না, হয় ধর্মান্তর করতে হবে আর নয়তো দেশ ছাড়া হতে হবে। এটাই বোধহয় সার্বিক পরিস্থিতি। মুক্তিযুদ্ধের ইতিহাস এরা ভুলে গেছে। এরা ভুলে গেছে যে সংবিধানে বলা রয়েছে সে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সম শ্রদ্ধা, সম আবেগ এবং ধর্মপ্রচারে কোনো বাধা দেওয়া যাবে না, স্বাধীনভাবে তারা সেটা যাতে করতে পারে। কিন্তু সংবিধানকেও বোধহয় জামাতিরা মানছেন না। একেবারে তাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে।